নমস্কার বন্ধুগণ, লেটেক্স এ টেবিল এবং ফিগার সংক্রান্ত টিউটোরিয়ালে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালের দুটি লক্ষ্য আছে। প্রথমটি হল ট্যাবুলার এনভায়রনমেন্ট ব্যবহার করে কিভাবে টেবিল তৈরি করা যায় তা ব্যাখ্যা করা। দ্বিতীয়টি হল টেবিল এনভায়রনমেন্ট এর দ্বারা কিভাবে একটি লেটেক্স ডকুমেন্টে টেবিল অন্তর্ভুক্ত করা যায় তা শেখা। ফিগার বা আকৃতি অন্তর্ভুক্ত করতেও অনুরূপ পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। টাইটেল পেজ বা শিরোনামের পৃষ্ঠা কিভাবে তৈরি করতে হয় তা আমরা আগেই দেখেছি। এতে শিরোনাম, লেখকের নাম এবং প্রচলিত কপিরাইট চিহ্ন সংক্রান্ত তথ্য আছে। এগুলি আমরা সমীকরণ সংক্রান্ত টিউটোরিয়ালেও দেখেছি। সর্বশেষ সারিতে আজকের তারিখ দেখা যাচ্ছে, যা এই কমান্ডের দ্বারা তৈরি করা হয়েছে। এবার দ্বিতীয় পৃষ্ঠায় যাওয়া যাক। এখন আমি লেটেক্স এ এই টেবিলটি তৈরি করার পদ্ধতি বিস্তারিতভাবে আলোচনা করব। সম্পূর্ণ নতুন করে শুরু করা যাক। তাহলে এখানে আসা যাক এবং এই কমান্ডগুলি ডিলিট করা যাক। এবার কম্পাইল করা হল। এখন এই সম্পূর্ণ খালি ডকুমেন্ট থেকে আলোচনা শুরু করা যাক। বেগিন ট্যাবুলার এবং এন্ড ট্যাবুলার কমান্ডের দ্বারা ট্যাবুলার এনভায়রনমেন্ট তৈরি করা যায়। তাহলে এটি করা যাক। বেগিন ট্যাবুলার এর পাশের বন্ধনীর মধ্যে R R অক্ষর দুটির অর্থ হল এই টেবিলের দুটি শ্রেণী আছে এবং সেই দুটি রাইট অ্যালিগনড। প্রথম লাইনে দুটি শব্দ আছে, ম্যাঙ্গো এবং মিক্সড। দুটি বিপরীত স্ল্যাশ এর দ্বারা পরবর্তী লাইনের নির্দেশ করা হয়। এবার দ্বিতীয় লাইনে লেখা যাক জ্যাকফ্রুট এবং কলি হিলস। পরবর্তী লাইন বানানা গ্রীন। এবার টেবিল এনভায়রনমেন্ট শেষ করা যাক। কম্পাইল করা যাক। এখন টেবিলটি দেখা যাচ্ছে। এতে তিনটি সারি এবং দুটি শ্রেণী আছে। শ্রেণী দুটি রাইট অ্যালিগনড, যা সোর্স ডকুমেন্টে R R অক্ষর দুটির দ্বারা করা হয়েছে। এখন এই শ্রেণী দুটিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে উল্লম্ব রেখার ব্যবহার করা যেতে পারে। সেই রেখাটিকে শ্রেণী দুটিকে বিন্যস্ত করার জন্য ব্যবহৃত R R অক্ষর দুটির মাঝে লিখতে হবে। তাহলে এটি লেখা যাক। সেভ করে কম্পাইল করা যাক। এখন এই উল্লম্ব লাইনটি দেখা যাচ্ছে। আপনি যদি শ্রেণী দুটির ডান এবং বাম পাশেও এই উল্লম্ব লাইন রাখতে চান, তাহলে সেগুলিকে উপযুক্ত স্থানে লিখতে হবে। সেটিকে লেখা যাক। এবার সেভ করে কম্পাইল করা যাক। দেখুন এখন লাইনগুলি দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে এখানে আপনি আরো বেশি উল্লম্ব লাইন রাখতে পারেন। তাহলে শ্রেণীগুলির বাম পাশে আরেকটি উল্লম্ব লাইন যোগ করা যাক। এবার কম্পাইল করা যাক। তাহলে এখন দুটি উল্লম্ব লাইন দেখা যাচ্ছে। এবার শ্রেণীগুলির অ্যালিগ্নমেন্ট বা বিন্যাস নিয়ে আলোচনা করা যাক। এখানে R টি পরিবর্তন করে C লেখা যাক, যাতে দ্বিতীয় শ্রেণীটি সেন্টার অ্যালিগনড হয়। কম্পাইল করা যাক। দেখুন এই শ্রেণীটির লেখাগুলি মাঝখানে সরে এসেছে। এখন প্রথম শ্রেণীটিকে লেফট অ্যালিগনড করা যাক। বর্তমানে এটি রাইট অ্যালিগনড আছে। তাহলে এটি পরিবর্তন করে L লেখা যাক। এবার সেভ করে কম্পাইল করা যাক। দেখুন প্রথম শ্রেণীটির লেখাগুলি বাম দিকে সরে গেছে। আমরা এবার সারিগুলিকে অনুভূমিক রেখার দ্বারা আলাদা করব। এখানে H লাইন লেখা যাক।
দেখা যাক এর ফলে ডকুমেন্টের কি পরিবর্তন হয়। এখন শ্রেণীগুলির ওপরে একটি রেখা দেখা যাচ্ছে। এখানে H লাইন যোগ করলে কম্পাইল করার পরে এখানেও একটি অনুভূমিক রেখা দেখা যাবে। তাহলে এটি সম্পূর্ণ করা যাক। এখানেও একটি H লাইন যোগ করা যাক। এখানে একটি ব্রেক লাইনের জন্য দুটি বিপরীত স্ল্যাশ যোগ করা হল এবং তারপর H লাইন লেখা হল। H লাইন বাক্যের প্রথম থেকে শুরু হয়। তাহলে এখন অনুভূমিক রেখাগুলি সম্পূর্ণ হয়েছে। এবার আরো তিনটি শ্রেণী এবং একটি সারি যুক্ত করা যাক। এটি করার জন্য এখানে এসে CR লেখা হল। তাহলে আমরা আরো তিনটি শ্রেণী যুক্ত করেছি যাদের প্রথম দুটি সেন্টার অ্যালিগনড এবং তৃতীয়টি রাইট অ্যালিগনড। এখানে লেখা যাক ফ্রুট বা ফল, টাইপ বা প্রকার, নাম্বার অফ ইউনিটস বা সংখ্যা, কস্ট পার ইউনিট বা একটি ফলের দাম, কস্ট রুপিস বা সম্পূর্ণ মূল্য, H লাইন। পরবর্তী লাইনে মিক্সড এর পরে লেখা যাক 20, 75 টাকা এবং 1500 টাকা। জ্যাকফ্রুট 10টি, 50 টাকা, 500 টাকা। বানানা গ্রিন 10 ডজন, 20 টাকা প্রতি ডজন এবং সম্পূর্ণ মূল্য 200 টাকা। এবার সেভ করে কম্পাইল করা যাক। কম্পাইল করার পর দেখা যাচ্ছে টেবিলটি তৈরি হয়ে গেছে। লক্ষ্য করুন এই ক্ষেত্রে সংখ্যাগুলিকে যোগ করার জন্য রাইট অ্যালিগ্নমেন্ট এর প্রয়োজন ছিল। ধরা যাক আমি এই 5টি শ্রেণীকে দুই ভাগে ভাগ করতে চাই। উদাহরণস্বরূপ এখানে এই দুটি শ্রেণীতে ফল সংক্রান্ত তথ্য এবং এই তিনটি শ্রেণীতে ফলের মূল্য সংক্রান্ত তথ্য আছে। এটি মাল্টি কলাম কমান্ডের দ্বারা করা যেতে পারে। মাল্টি কলাম, দুটি শ্রেণী নেওয়া যাক 2, সেন্টার অ্যালিগনড, ফ্রুট ডিটেইলস। প্রথম দুটি শ্রেণীর তথ্য নেওয়া হয়ে গেছে। এবার পরবর্তী শ্রেণী বোঝাতে এম্পারস্যান্ড চিহ্নের ব্যবহার করা হল। পরের লাইনে মাল্টি কলাম, 3, সেন্টার অ্যালিগনড, বন্ধনীর মধ্যে কস্ট ক্যালকুলেশনসহ, বিপরীত স্ল্যাশ H লাইন। সেভ করে কম্পাইল করা হল। তাহলে প্রথম দুটি শ্রেণীর শিরোনাম হল ফ্রুট ডিটেইলস এবং পরবর্তী তিনটি শ্রেণীর শিরোনাম হল কস্ট ক্যালকুলেশনসহ। এখন এই দুটি শ্রেণীর মাঝে উল্লম্ব রেখা দেখা যাচ্ছে না। তাহলে সেগুলিকে দেওয়া যাক। এখানে আমি দুটি উল্লম্ব রেখা চাই, এখানে একটি উল্লম্ব রেখা, এখানে আগে থেকেই একটি উল্লম্ব রেখা আছে। এখানে আরেকটি যোগ করা হল। এবার সেভ করে কম্পাইল করা যাক। এখন উল্লম্ব রেখাটি দেখা যাচ্ছে। যেহেতু 2 এবং 3 এক অক্ষর বিশিষ্ট আর্গুমেন্ট, এগুলিকে বন্ধনী ছাড়াও লেখা যেতে পারে। তাহলে বন্ধনীগুলি সরিয়ে দেওয়া যাক। এবার কম্পাইল করা যাক। দেখুন একই আউটপুট দেখা যাচ্ছে। কিছু সময় শুধু কয়েকটি শ্রেণীর মধ্যে অনুভূমিক রেখা অঙ্কন করার প্রয়োজন থাকে। আমরা এখন সেটি আলোচনা করব। এখানে এই ম্যাংগো কে দুই ভাগে ভাগ করে
মিক্স বা মিশ্রণের পরিবর্তে এটিকে মালগোয়া বলা যাক। তারপর 18 কিলোগ্রাম, 50 কিলোগ্রাম এটিকে ডিলিট করা যাক। এবং এখানে লেখা যাক আলফ্রান্সো 2 ডজন, প্রতি ডজন 300 টাকা এবং টোটাল হল 1500 টাকা। দেখা যাক এটি সেভ করে কম্পাইল করলে কি হয়। এখন দেখা যাচ্ছে এই লাইনগুলি এখানে এবং এখানেও এসে গেছে, কিন্তু আমরা এই দুটিকে চাই না। এটিকে সঠিক করার জন্য অনুভূমিক রেখার পরিবর্তে দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর মধ্যে সি লাইন ব্যবহার করতে হবে। সি লাইন 2 থেকে 4 পর্যন্ত। কম্পাইল করা যাক। প্রকৃতপক্ষে আমাদের এটি এখানে না করে এখানে করা উচিত ছিল। তাহলে এটি করা যাক। এখানে H লাইন লেখা যাক, এখানে সি লাইন 2 থেকে 4 পর্যন্ত। দেখুন এখন এই টেবিলে শুধু দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর মধ্যেই লাইনটি দেখা যাচ্ছে। তাহলে টেবিলে এই সেন্ট্রাল লাইনটির দ্বারা আমকে ভারতবর্ষের সবথেকে প্রিয় দুটি আমের মধ্যে ভাগ করা হয়েছে। আমরা এই উদাহরণটি সমাপ্ত করব টেবিলে একটি শেষ সারি যুক্ত করে। তাহলে এটি করা যাক। এবার সবকটি সারির সম্পূর্ণ মূল্য এই সারিতে লেখা যাক। মাল্টি কলাম 4, দুটি উল্লম্ব লাইন, রাইট অ্যালাইন্ড, উল্লম্ব রেখা, টোটাল কস্ট রুপিস। এটিকে বন্ধ করা যাক। পরবর্তী ট্যাব 2200 H লাইন। কম্পাইল করা যাক। এটি দেখা যাচ্ছে। টিউটোরিয়ালের শুরুতে আমরা এই টেবিল নিয়েই আমাদের আলোচনা শুরু করেছিলাম। তাহলে ট্যাবুলার এনভায়রনমেন্ট এর দ্বারা তৈরি করা টেবিল আমরা কিভাবে ব্যবহার করব? লেটেক এ ট্যাবুলার এনভায়রনমেন্ট এর দ্বারা তৈরি করা টেবিলকে একটি অবজেক্ট হিসাবে গণ্য করা হয়। উদাহরণস্বরূপ যদি এখানে লেখা হয় this is এবং নিচে লেখা যাক an example table। এবার সেভ করে কম্পাইল করা যাক। দেখুন এখন টেবিলটি এই দুটি লেখার মধ্যে চলে এসেছে। এখানে টেবিলটিকেও এই বাক্যের অংশ বলেই মনে হয়। সেন্টার এনভায়রনমেন্ট ব্যবহার করে টেবিল অন্তর্ভুক্ত করা যায়। সাধারণত টেবিল এনভায়রনমেন্ট এর দ্বারাই টেবিল অন্তর্ভুক্ত করা হয়। এটি দেখে নেওয়া যাক। এখানে আসা যাক। begin table। এটি শেষ করা যাক। কম্পাইল করার পরে এখানে this is an example table এই বাক্যটি আলাদাভাবে দেখা যাচ্ছে এবং begin table এবং end table এর মধ্যে যা আছে সেটি আলাদাভাবে টেবিল হিসাবে দেখা যাচ্ছে। অর্থাৎ এই টেবিলটি দুটি টেক্সট এর মধ্যে থাকলেও এটিকে আলাদাভাবে দেখা যাচ্ছে।
এখন এই টেবিলটি পৃষ্ঠার মাঝখানে নেই। তাহলে সেন্টারিং কমান্ডের ব্যবহার করা যাক। এটি লেখা হল। দেখুন এখন টেবিলটি পৃষ্ঠার মাঝখানে দেখা যাচ্ছে। এবার এই টেবিলের একটি ক্যাপশন তৈরি করা যাক। টেবিলের ক্যাপশন টেবিলের আগে লেখা হয়। তাহলে এখানে লেখা যাক ক্যাপশন কস্ট অফ ফ্রুটস ইন ইন্ডিয়া। এখন ক্যাপশনটি দেখা যাচ্ছে, কিন্তু ক্যাপশনটি টেবিলের খুব কাছে এসে গেছে। একটু ফাঁকা জায়গা রাখতে হলে লেখা যাক vspace 1 ex। x অক্ষর লিখতে যতটুকু স্থান লাগে এই কমান্ডের দ্বারা ততটুকু স্পেস তৈরি করা যায়। তাহলে আমরা উল্লম্বভাবে একটু স্পেস ছেড়ে দিয়েছি। এটি এখন দেখতেও সুন্দর লাগছে। লেটেক্স স্বয়ংক্রিয়ভাবে পৃষ্ঠার প্রথমেই টেবিল অন্তর্ভুক্ত করে। পরবর্তী যেখানে পাতার উপরে ফাঁকা স্থান আছে সেখানেই টেবিলটি অন্তর্ভুক্ত হবে। এটিকে বিস্তারিতভাবে জানার জন্য ডকুমেন্টের শেষ থেকে কিছু লেখা কাট করতে হবে। আগে এটি ডিলিট করা হল, এটিকেও ডিলিট করা যাক। ঠিক আছে, কম্পাইল করা হল। এখানে এই ফলগুলির বর্ণনা লেখা আছে। এগুলিকে কাট করা যাক। এখানে পেস্ট করা যাক। এবার কম্পাইল করা যাক। পূর্বের মতো এবারেও টেবিলটি পৃষ্ঠার উপরে দেখা যাচ্ছে। এখানে আরো কিছু লেখা যোগ করা যাক। এই লেখাটি ৪ বার যোগ করা যাক। এবার কম্পাইল করা যাক। লক্ষ্য করে দেখুন এখন এই টেবিলটি দ্বিতীয় পৃষ্ঠায় চলে এসেছে এবং পৃষ্ঠায় অন্য কিছু না থাকার জন্য এটি পৃষ্ঠার মাঝখানে দেখা যাচ্ছে। এখানে এই লেখাটি আরো একবার যোগ করা যাক। দেখে নেওয়া যাক এখন কি হয়েছে। এটি শিরোনামের পৃষ্ঠা, এটি টেক্সটের পৃষ্ঠা, টেবিলটি পরবর্তী পৃষ্ঠায় চলে গেছে এবং এখানে এটি পৃষ্ঠার উপরি অংশে দেখা যাচ্ছে। সমীকরণের মতো এখানেও আমরা লেবেল তৈরি করতে পারি এবং পরে রেফারেন্স হিসাবে সেটিকে ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ লেবেল কমান্ডটিকে ক্যাপশন কমান্ডের নিচে লেখা যাক। এটিকে ক্যাপশন কমান্ডের নিচে দেওয়া প্রয়োজনীয় কারণ ক্যাপশন কমান্ডের দ্বারাই টেবিলটির নম্বর দেওয়া হয়। টেবিলে নম্বর ১ দেখা যাচ্ছে। ক্যাপশন কমান্ডের পরে লেবেল কমান্ডটি দিলে লেবেল কমান্ড ক্যাপশন কমান্ডের দ্বারা দেওয়া নম্বরটিকে ব্যবহার করে। লেবেল ট্যাব ফ্রুটস। এবার এখানে আসা যাক। এখানে আরেকটি লাইন যোগ করা যাক। The cost of these fruits is shown in table ref। এর আর্গুমেন্ট এবং লেবেল কমান্ডের আর্গুমেন্ট অভিন্ন হতে হবে। ট্যাব ফ্রুটস। এবার কম্পাইল করা যাক। প্রথমবার কম্পাইলেশনের পরে এই ভেরিয়েবলটির কোনো মান দেখা যাচ্ছে না। তাহলে পুনরায় কম্পাইল করা যাক। এখন এটি সঠিকভাবে দেখা যাচ্ছে। আমরা খুব সহজেই টেবিলের তালিকা তৈরি করতে পারি। এটি দেখে নেওয়া যাক। মেক টাইটেল কমান্ডের পরে এক শব্দ বিশিষ্ট কমান্ড লিস্ট ওএফ টেবলস যুক্ত করা যাক। এই কমান্ডের দ্বারা টেবিলের তালিকাটি তৈরি হয়ে গেছে।
তালিকায় টেবিলের নম্বর সঠিক করার জন্য সাধারণত দুইবার কম্পাইলেশনের প্রয়োজন হয়। যেমন তালিকা অনুসারে দেখা যাচ্ছে এই টেবিলটি দ্বিতীয় পৃষ্ঠায় আছে, কিন্তু প্রকৃতপক্ষে এই টেবিলটি তৃতীয় পৃষ্ঠায় আছে। তাহলে আরেকবার কম্পাইল করা যাক। এখন নম্বরটি সঠিক হয়ে গেছে। এই বিষয়টি আমরা পূর্বেও আলোচনা করেছিলাম। এখানেই আমাদের টেবিল সংক্রান্ত আলোচনার সমাপ্তি হল। আমরা এখন ইনক্লুড গ্রাফিক্স কমান্ডের মাধ্যমে কিভাবে ফিগার তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা করব। এর জন্য আমাদের ডকুমেন্টে graphicx নামক একটি প্যাকেজ অন্তর্ভুক্ত করতে হবে। ঠিক আছে, এবার ডকুমেন্টের শেষে গিয়ে কমান্ডটিকে লেখা যাক। begin figure include graphics width equals line width আমার কাছে iitb.pdf নামে একটি ফাইল আছে। দেখুন এটি আছে। এই ফিগারের প্রস্থ বা উইডথ একটি লাইনের উইডথ এর সমান। এবার ফিগার কমান্ডটি শেষ করা যাক। এটি শেষ করা হল। এবার কম্পাইল করা হল। কম্পাইল হবার পর দেখুন এটিও পৃষ্ঠার উপরের অংশেই অন্তর্ভুক্ত হয়েছে। যদি আমি সম্পূর্ণ লাইনের প্রস্থ ব্যবহার করতে চাই তাহলে এই পদ্ধতি কাজ করবে। কিন্তু যদি আমি এখানে 0.5 লিখি তাহলে কম্পাইল হবার পর এটি অর্ধেক লাইনের প্রস্থ ব্যবহার করবে। ফিগারটি আকারে ছোট এবং লেফ্ট অ্যালিগনড। টেবিলের ন্যায় এখানেও সেন্টারিং কমান্ড ব্যবহার করে এটিকে পৃষ্ঠার মাঝখানে নিয়ে আসা যেতে পারে। দেখুন এটি পৃষ্ঠার মাঝখানে এসে গেছে। আমি এখানে ক্যাপশন ও তৈরি করতে পারি। ফিগার অন্তর্ভুক্ত করার পর তার ক্যাপশন অন্তর্ভুক্ত করা হয়। ক্যাপশন গোল্ডেন জুবিলি লোগো অফ আইআইটি বম্বে। কম্পাইল করার পর এটি দেখা যাচ্ছে। পূর্বের মতো আমি লেবেল তৈরি করতে পারি এবং রেফ কমান্ডের দ্বারা সেটিকে ব্যবহার করতে পারি। আমি এই ফিগারের তালিকাটিও টেবিলের তালিকার সাথে দেখাতে পারি। মনে করুন আমি ফিগারের তালিকাও দেখতে চাই। লিস্ট ওএফ ফিগার্স এই কমান্ডটি যোগ করা যাক। পরপর দুইবার কম্পাইল করা যাক। দেখুন এখন ফিগারের তালিকাটিও অন্তর্ভুক্ত হয়ে গেছে। ফিগারের ক্যাপশনগুলি এখানে দেখা যাবে। আমি এই টিউটোরিয়ালে আর একটি বিষয় উল্লেখ করতে চাই। কোনো ফিগারকে কিভাবে ঘোরানো যেতে পারে। এটি অ্যাঙ্গেল অপশনের দ্বারা করা হয়। সেটি লেখা যাক। ধরা যাক আমি ৯০ ডিগ্রি কোণে এটিকে ঘোরাতে চাই। এবার ওই ফিগারটিকে দেখা যাক। কম্পাইল করা যাক। দেখুন এটি এবার ৯০ ডিগ্রি কোণে ঘুরে গেছে। ফিগারটিকে -৯০ ডিগ্রি কোণেও ঘোরানো যেতে পারে। ঠিক আছে, তাহলে এটি হল ফিগার অন্তর্ভুক্ত করার পদ্ধতি। এখানে আমি মনে করেছি আমার কাছে iitb.pdf আগে থেকেই ছিল। এখানেই এই টিউটোরিয়ালের সমাপ্তি হল। যাঁরা লেটেক নতুন শিখতে শুরু করেছেন
তাদের লেটেক সোর্স ডকুমেন্টটি অল্প কিছু পরিবর্তন করার পরই কম্পাইল করে দেখে নেওয়া উচিত যে সেটি সঠিকভাবে কম্পাইল হচ্ছে কিনা। এই টিউটোরিয়াল এ অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।